সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আইনি শিক্ষামূলক কার্যক্রমে আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের নিয়মাবলী সম্পর্কে আজকে আলোচনা করব। তো বাংলাদেশের প্রচলিত আইনে গ্রেপ্তার সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। তবে ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারা বলা হয়েছে কিভাবে গ্রেপ্তার করিতে হবে। অর্থাৎ কার্যবিধির ৪৬ ধারা বলা হয়েছে কিভাবে গ্রেপ্তার কার্যকরী করিতে হবে। এ থেকে গ্রেপ্তার সম্পর্কে ধারণা করা হয় তা হলো প্রচলিত আইন অমান্য করার কারণে, অর্থাৎ বাংলাদেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অমান্য করার কারণে অথবা যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে পুলিশ, ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কর্তৃক আইনানুগ হেফাজতে অথবা সরকারি হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলে। ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি, সংবিধানের ৩৩ অনুচ্ছেদ। ফৌজদারি কার্যবিধির ৪৬-এর ক্লোজ ১ ধারায় বলা হয়েছে কথা অথবা কার্য দ্বারা গ্রেপ্তার মেনে না নিলে বা আত্মসমর্পণ না করলে পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হবে তার দেহ স্পর্শ করে গ্রেপ্তার কার্যকরী করতে পারবে। এটা হচ্ছে কার্যবিধি ৪৬-এর ক্লোজ ১ ধারা। কার্যবিধি ৪৬-এর ক্লোজ ১ ধারা। কার্যবিধির ৪৬-এর ক্লোজ ২ ধারা। এই কার্যবিধি ৪৬-এর ক্লোজ ২ ধারায় বলা হয়েছে যাহাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি বল প্রয়োগ করে অথবা গ্রেপ্তার এড়াইবার চেষ্টা করে তাহলে গ্রেপ্তারকারী ব্যক্তি তাকে গ্রেপ্তার করার জন্য যুক্তিসঙ্গত সকল পন্থা অবলম্বন করিতে পারিবে। ফৌজদারি কার্যবিধির ৪৬-এর ক্লোজ ২ ধারা এটা বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪৬-এর ক্লোজ ৩ ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অন্য কাউকে গ্রেপ্তার করার সময় মৃত্যু ঘটানো যাবে না। কার্যবিধির ৪৬-এর ক্লোজ ৩ ধারার এ থেকে বোঝা যায় যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধের দায়ে যদি কোনো ব্যক্তি অভিযুক্ত থাকে তাহলে তাকে গ্রেপ্তার কার্যকরী করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এটা কার্যবিধির ৪৬-এর ক্লোজ ৩, পিআরবি ১৫৩ ঘ, পিআরবি ১৫৩ ঘ। ফৌজদারি কার্যবিধির ৪৭ ধারায় বলা হয়েছে যাহাকে গ্রেপ্তার করিতে হইবে তিনি যে স্থানে প্রবেশ করেছেন সে স্থান তল্লাশি। ফৌজদারি কার্যবিধির ৪৭ ধারা বিধানের ক্ষমতা বলে যাকে গ্রেপ্তার করা হবে তিনি যে স্থানে প্রবেশ করেছেন সেই স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে গ্রেপ্তার কার্যকরী করতে হবে বা উক্ত স্থান তাকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি করিতে হইবে। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ৪৭ ধারা। ফৌজদারি কার্যবিধির ৪৮ ধারায় বলা হয়েছে প্রবেশ করা যাইতেছে না সেই ক্ষেত্রে পদ্ধতি কি। অর্থাৎ ৪৭ ধারার বিধানের ক্ষমতা বলে যে যাকে গ্রেপ্তার করা হবে তিনি যে স্থানে প্রবেশ করেছেন সেই স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির যদি অনুমতি প্রদান নাও করে তাহলে যিনি গ্রেপ্তার করবেন তিনি উক্ত স্থানের দরজা জানালা ভেঙে
গ্রেপ্তার কার্যকরী করতে পারবে। তবে এখানে একটি কথা আছে, ফৌজদারি কার্যবিধির 48 ধারায় একটি কথা আছে যে যাকে গ্রেপ্তার করা হবে তিনি যে স্থানে প্রবেশ করেছেন সে স্থানে যদি কোনো পর্দানশীল মহিলা থাকে, অর্থাৎ সামাজিক রীতিনীতি অনুযায়ী যিনি বাইরে আসেন না বা কোনো পরপুরুষের সামনে অবস্থান করেন না, এরকম যদি কোনো মহিলা যদি সেই ঘরে অবস্থান করেন, তাহলে তার শালীনতার দিকে খেয়াল রেখে সে মহিলাকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলতে হবে, তারপরে গ্রেপ্তার কার্যকরী করতে হবে। ফৌজদারি কার্যবিধির এটা 48 ধারা। ফৌজদারি কার্যবিধির 49 ধারা, ফৌজদারি কার্যবিধির 49 ধারা বলা হয়েছে গ্রেপ্তার কার্যকরী করতে গিয়ে গ্রেপ্তারের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যদি আটকা পড়েন তাহলে উক্ত স্থানের দরজা জানালা ভেঙে নিজেকে মুক্ত করতে পারবেন। কার্যবিধির 49 ধারা। কার্যবিধির 50 ধারা। ফৌজদারি কার্যবিধির 50 ধারা বলা হয়েছে গ্রেপ্তার কার্যকরী করতে গিয়ে যতটুকু বল প্রয়োগের প্রয়োজন বা যতটুকু নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ বা নিয়ন্ত্রণ করা যাবে না। কার্যবিধির 50। অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা ফৌজদারি কার্যবিধির 51 ধারা। ফৌজদারি কার্যবিধির 51 ধারায় বলা হয়েছে যাকে গ্রেপ্তার করা হবে সে গ্রেপ্তার হোক পরোয়ানা মূলে বা পরোয়ানা ব্যতীত, অর্থাৎ পরোয়ানা মূলে অথবা পরোয়ানা ব্যতীত যাকে গ্রেপ্তার করা হবে বা সাধারণ নাগরিক কর্তৃক যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, তাহলে পরোয়ানা ব্যতীত বা পরোয়ানা মূলে অথবা সাধারণ নাগরিক কর্তৃক যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তাহলে ওই ব্যক্তি যদি জামিন নিতে অসমর্থ হয় বা পরোয়ানায় যদি জামিনের কথা যদি উল্লেখ না থাকে, তাহলে উক্ত ব্যক্তির দেহ তল্লাশি করিতে হবে। দেহ তল্লাশি করে তার পরিধেয় বস্ত্র ব্যতীত যা কিছু পাওয়া যাবে তা নিরাপদ হেফাজতে নিতে হবে। এখানে এর সাথে পিআরবি 322 বিধি, পিআরবি 322 বিধিতে বলা আছে যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি করার পরে যে প্রাপ্ত মালামাল সেই মালামালের একটি রসিদ তাকে দিতে হবে। এজন্য পিআরবি 322 এখানে ব্যবহার করা যায়। ফৌজদারি কার্যবিধির 52 ধারা, মহিলা দেহ তল্লাশির পদ্ধতি, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি কোনো মহিলা হয় তাহলে অন্য একজন মহিলা দ্বারা অথবা মহিলা পুলিশ দ্বারা তার শালীনতার প্রতি দৃষ্টি রেখেই তার দেহ তল্লাশি করিতে হবে। কার্যবিধির 52 ধারা। কার্যবিধির 52 ধারায় কি বলা হয়েছে? কার্যবিধির 52 ধারায় বলা হয়েছে যাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি কোনো মহিলা হয় তাহলে মহিলা পুলিশ দ্বারা অথবা অন্য কোনো মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করিতে হবে। কোনো অবস্থায় পুরুষ ব্যক্তি দ্বারা দেহ তল্লাশি করা যাবে না এবং তার শালীনতার প্রতি দৃষ্টি রেখেই এই দেহ তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। ফৌজদারি কার্যবিধির 53 ধারায় বলা হয়েছে অপরাধজনক অস্ত্রশস্ত্র আটক করিবার ক্ষমতা, অর্থাৎ যাহাকে গ্রেপ্তার করা হবে তার নিকট যদি কোনো অপরাধজনক অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে সেই অস্ত্র আটক করিতে হবে
অস্ত্রের একটি সিজার লিস্ট তৈরি করতে হবে, অর্থাৎ জব্দ তালিকা তৈরি করতে হবে, এবং যার নিকট থেকে এই অস্ত্র আটক করা হলো তাকে ম্যাজিস্ট্রেটের নিকট বা আদালত বা যে পুলিশ অফিসারের নিকট হাজির করা হবে, তার নিকট প্রেরণ করা হবে, সেই মারাত্মক অস্ত্র প্রেরণ করা হবে। বিশেষ ক্ষেত্রে এক্ষেত্রে যখন এই আসামিকে আদালতে প্রেরণ করা হয়, প্রেরণ করার সাথে সাথে সিজার লিস্ট অর্থাৎ জব্দ তালিকা বলে এই অস্ত্র আদালতে জমা দিতে হবে। তো আজকের আলোচনাটি এই পর্যন্ত। আশা করি আমার এই আলোচনা থেকে আপনাদের একটু হলেও উপকৃত আপনারা হবেন, এবং এই যে কার্যবিধি 46 থেকে 53 গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের নিয়মাবলী, এই সম্পর্কে প্রত্যেক বছর বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় একটি প্রশ্ন অবশ্যই আসে। ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। শুধুমাত্র একটি সুন্দরভাবে বুঝতে পারলে যেভাবেই প্রশ্ন করুক না কেন, যদি প্রত্যেকটি ধারা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে পরীক্ষায় সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আশা করি আমার এই আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।